টোনা, এভাবে আর কতদিন চলবে? এবার তুমি একটা কিছু কাজ করার চেষ্টা করো, তাহলে যে আমাদের না খেয়ে মরতে হবে গো। টুনি, তুমি এভাবে বলো না গো। আমার যে ভীষণ খারাপ লাগে, নিজেকে কাপুরুষ মনে হয়, আর মনে হয় আমি তোমাকে বিয়ে করে এনে দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারিনি। আমি এমন করে বলতে চাইনি টোনা, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এভাবে বলতে। আমার কথায় তুমি কষ্ট পেয়ে থাকলে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে আর কখনো এভাবে কষ্ট দিয়ে কথা বলবো না। ঠিক আছে টুনি, তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমি বাইরে যাচ্ছি, দেখি কোনো কাজ পাই কিনা। এরপর টোনা বাইরে যেয়ে কাজ খুঁজতে, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পায় না। তাই টোনা মন খারাপ করে একটা গাছের ডালে বসে ভাবতে থাকে। কোথাও তো কোনো কাজ পেলাম না, এখন টুনিকে গিয়ে কি জবাব দিব? ঘরে যে কোনো খাবারই নেই। টুনি তো আমার পথ চেয়ে বসে আছে, ঘরে ফিরলেই তো টুনি আমাকে জিজ্ঞাসা করবে কাজ পেয়েছি কিনা। তখন আমি টুনিকে কি উত্তর দিব? এসব কথা ভাবতে ভাবতে টোনা মন মরা হয়ে ঘরে ফিরে। টোনা, তোমাকে তো অনেক ক্লান্ত লাগছে, কোথাও কোনো কাজ খুঁজে পাওনি নাকি? না টুনি, আমি কোথাও কাজ খুঁজে পাইনি। তুমি যে কাজ পাওনি তা তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি। তবে তুমি কোনো চিন্তা করো না, দেখো আমরা ঠিক একটা কাজ পেয়ে যাব। সৃষ্টিকর্তা আমাদেরকে ঠিক একটা পথ দেখাবে। হ্যাঁ বউ, তোমার কথাই যেন সত্যি হয়। ঠিক আছে, এসব কথা পরে হবে। তুমি এখন বসো তো, আমি আমাদের গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে আসছি। এরপর টুনি ঘরের পাশে রোপণ করা আম গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে এসে টোনাকে খেতে দেয়। আরে বউ, আমটা তো খেতে অনেক মিষ্টি। আমাদের গাছের আম এত মিষ্টি আগে তো আমি জানতাম না। কি বলছো টোনা? দেখি তো কেমন মিষ্টি আম। এরপর টুনি একটা আম নিয়ে খেতে থাকে। হ্যাঁ টোনা, তুমি তো ঠিক কথাই বলেছো, এই আম তো অনেক মিষ্টি। টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বউ, আমাকে একটু খুলে বলো। হ্যাঁ টোনা, শোনো তবে। আমাদের আম গাছটিতে না অনেক পাকা পাকা মিষ্টি আম আছে। আমরা সেই আমগুলো দিয়ে আইস ললি বানিয়ে বিক্রি করতে পারবো। তাহলে আর আমাদের আলাদা করে কাজ খুঁজতে হবে না। টুনি, তুমি তো ঠিক কথা বলেছো। আইস ললি বানিয়ে বিক্রি করলে অনেক লাভ হবে, কারণ এখন অনেক গরম। তাই এখন আইস ললি বানিয়ে বিক্রি করলে বনের পাখিরা তো খেয়ে অনেক তৃপ্তি পাবে। এরপর টুনি তার স্বামী টোনা সহ আম দিয়ে আইস ললি বানিয়ে ফেলে। আর বনের পাশে কালু কাকের আইসক্রিমের দোকানের পাশে একটা আইস ললির দোকান দেয়। আইস ললি নিয়ে যাও, আইস ললি নিয়ে যাও, অনেক সুস্বাদু আইস ললি। একটা আইস ললি মাত্র 5 টাকা করে। একবার খেলে বারবার খেতে চাইবে। নিয়ে যাও, নিয়ে যাও। টুনি, আমাকে 3টা আইস ললি দে তো, দেখি কেমন সুস্বাদু। এই নাও বান্টি দাদা, খেয়ে দেখো আমি মিথ্যে বলছি কিনা। আরে বাহ টুনি, এই আইস ললিটা তো সত্যি অনেক সুস্বাদু। আমাকে আরো 2টা আইস ললি দে তো। ঠিক আছে বান্টি দাদা, এই নাও। এরপর বান্টি আইস ললি নিয়ে চলে যায়। আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম, অনেক মজার মজার আইসক্রিম। এই শয়তান টুনির জন্য তো দেখছি আমার দোকানে কেউ আইসক্রিম নিতেই চাইছে না। আজ তো একটা আইসক্রিমও বিক্রি হলো না। এভাবে চলতে থাকলে তো আমার দোকানের লাল বাতি জ্বলে যাবে। টুনির আইস ললি কম দাম ও সুস্বাদু হওয়াতে সবাই টুনির দোকানে আইস ললি কিনতে আসে। আর কালু কাকের দোকানে কেউ আইসক্রিম কিনতে যায় না। আর কালু কাক রেগে বাড়িতে চলে যায়। কালু, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে, কি ব্যাপার? হ্যাঁ কাকুলি, বউ, আজ আমার দোকানে কেউ আইসক্রিম কিনতে আসেনি। ওই শয়তান টুনি আমার দোকানের পাশে আইস ললির দোকান দিয়েছে। সবাই টুনির দোকানে আইস ললি কিনে নিয়ে গেছে। কি বলছো এসব? এভাবে চলতে থাকলে তো টুনি ধনী পাখি হয়ে যাবে। না না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না। আমাদের কিছু একটা করতেই হবে। হ্যাঁ বউ, তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু আমরা কি করব সেটাই তো বুঝতে পারছি না। কালু কাক ও কাকলি টুনির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। কিভাবে টুনির দোকানে লস করা যাবে। আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। টোনা, আমাদের আইস ললি তো সবাই কিনে নিচ্ছে। এভাবে আইস ললি বিক্রি হলে আমাদের আর অভাব থাকবে না।
হ্যাঁ টুনি, আমাদের আরো বেশি করে আইসললি বানাতে হবে, তাহলে বনের সব পাখি আমাদের দোকান থেকে আইসললি কিনে নিতে পারবে। টোনা ও টুনি দুজনে বুদ্ধি করতে থাকে কিভাবে দোকানে লাভবান হতে পারবে। অন্যদিকে কালু কাকের দোকানে কোনো পাখি আইসক্রিম কিনতে না আসায় কালু কাকু কাকুলি খেপে যায় আর একটা বুদ্ধি খুঁজে বের করে। কালু, আমাদের দোকানে তো কেউ আইসক্রিম কিনতে আসে না, তাই আমাদেরও আইস ললি বানিয়ে বিক্রি করতে হবে। কিন্তু কাকুলি, আমরা তো আইসললি বানাতে পারি না, তাহলে আইসললি কোথায় পাবো? তুমি কোনো চিন্তা করো না, আমি একটা উপায় খুঁজে পেয়েছি। তুমি শহর থেকে আইস ললি কম দামে কিনে আনবে, আর আমরা এখানে তো বেশি দামে বিক্রি করব। তাহলে টুনির দোকানে আর কেউ যাবে না। কাকুলি, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। তোমার মতো লক্ষ্মী বউ থাকতে আমাকে কি আর চিন্তা করতে হয় বলো? হয়েছে হয়েছে, এখন আর আমার এত প্রশংসা করতে হবে না। এখন তাড়াতাড়ি শহরে যাও আর আইস ললি কিনে নিয়ে এসো। কাকুলি, আমি এক্ষুনি শহরে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে থাকো, বুঝেছো? এরপর কালু কাক শহরে যায় আইসললি কিনতে। আর আইসললি কিনে এনে দোকানে বিক্রি করতে শুরু করে। আর দোকানের সামনে একটা সাইনবোর্ড লাগিয়ে দেয়। আর সাইনবোর্ড দেখে তোতা আইসললি কিনতে আসে। কালু দাদা, আমাকে একটা আইসললি দাও তো। এরপর কালু তোতাকে একটা আইসললি দেয়। আর তোতা আইসললি নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর কালু কাক শহর থেকে কেমিক্যাল মেশানো আইসললি কিনে আনায় আইসললি অনেক মিষ্টি ছিল। তাই বনের সব পাখি কালু কাকের দোকানে আইসললি কিনে নেয়। টোনা, আমাদের দোকানের আইস ললি তো কেউ কিনতে আসছে না। এভাবে চলতে থাকলে তো আমাদের দোকানে অনেক লস হয়ে যাবে। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো, কিন্তু এখন কি করব বুঝতেই তো পারছি না। টুনির দোকানের আইসললি বিক্রি না হওয়ায় টুনি ও তার স্বামী টোনা দুজনে খুবই চিন্তায় পড়ে যায়। আর তারা মন খারাপ করে বাড়িতে চলে যায়। আর কালু কাক আইসললি বিক্রি করে বাড়িতে চলে যায়। কাকুলি, আজ তো সবাই আমার দোকানে ভিড় জমিয়েছিল, আর টুনির দোকানে তো কেউ আইসললি কিনতেও আসেনি। আমার টুনিকে দেখে অনেক আনন্দ হচ্ছিল, জানো? কি বলছো তুমি? আমারও তো টুনিকে দেখতে খুব ইচ্ছে করছে। বেচারি টুনি ঠিক হয়েছে, আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝতে পেরেছে। যত দিন যাচ্ছিল টুনির দোকানে বিক্রি কমে যাচ্ছিল। টুনির তবুও প্রতিদিন দোকান খুলে দোকানে বসে থাকতো। আর একদিন আকাশ ঘন কালো হয়ে আসছিল। আর হঠাৎই মুষলধারে বৃষ্টি হতে শুরু করে। আর টুনির ঘর ভেঙে যায়। টোনা, আমাদের ঘরটা তো ভেঙে গেল। এখন আমরা কোথায় থাকবো? হাতে তো টাকাও নেই যে নতুন করে ঘর বানাবো। তাহলে এখন আমরা কি করবো টোনা, কি করবো? টুনি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না, তোমাকে কি বলবো বুঝতেই পারছি না টুনি। এসব কথা টোনা ও টুনি ঘরের বাইরে দাঁড়িয়ে বলছিল। তখন টুনি সেই রোপণ করা আম গাছ টুনিকে বলতে থাকে, টুনি, তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। কে কথা বলছি? আমি আম গাছ। আমি তোমার সব কষ্টের কথা শুনেছি, তাই আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? তুমি তো একটা গাছ। তাহলে আমি গাছ, তাতে কি হয়েছে? আমার গাছে অনেক আম আছে। এখান থেকে কিছু আম তুমি পেরে নাও, আর সব আম একসাথে করে একটা সুন্দর মিষ্টি আমের ঘর তৈরি করো। তাহলে আর তোমাকে ঘর নিয়ে চিন্তা করতে হবে না। এরপর টুনি গাছকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে কিছু আম পেড়ে নেয় আর সুন্দর একটা মিষ্টি আমের ঘর তৈরি করে। তোমরা দেখো, আমাদের মিষ্টি আমের ঘরটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ টুনি, ঘরটা তো অনেক সুন্দর হয়েছে, ঠিক আমার সুন্দর বউটার মতো। টুনি ও টোনা তাদের মিষ্টি আমের ঘর বানিয়ে অনেক আনন্দ করতে থাকে। অন্যদিকে কালু কাকের দোকানে কেমিক্যাল মেশানো আইসললি বনের মোরলের স্ত্রী খেয়ে ফেলে আর ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বউ, তুমি কি খেয়েছো যে হঠাৎ এত অসুস্থ হয়ে পড়েছো? আমি তো ওই কালু কাকের দোকানের আইসক্রিম শুধু খেয়েছি, আর কিচ্ছু খাইনি। কালু কাক আইসক্রিমে মনে হয় কোনো কেমিক্যাল মিশিয়েছিল, যার কারণে আমি এত অসুস্থ হয়ে পড়েছি। কি? ওই কালুর এত বড় সাহস এই বনে কেমিক্যাল মেশানো আইসললি বিক্রি করে? ওকে আজ দেখাচ্ছি মজা। এই কথা বলে বনের মোড়ল কালু কাকের দোকানে যায়।
সেখানে গিয়ে শুনতে পায় বনের অন্য পাখিরাও কালু কাকের দোকানের আইসললি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বনের মোড়ল তা শুনে ভীষণ রেগে যায়। কালু, তোর এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, তুই এ বনে কেমিক্যাল মেশানো আইসললি বিক্রি করিস? মোড়ল মশাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন দয়া করে। আমি আর কখনো এমন কাজ করব না। তোকে আমি কখনোই ক্ষমা করব না। তোর অন্যায়ের শাস্তি তুই পাবি, বুঝেছিস? এ কথা বলে মোড়ল কালু কাককে সেখান থেকে ধরে নিয়ে যায় আর কারাগারে বন্দি করে রাখে। তোমরা সবাই শোনো, উত্তরের নদীটা তোমাদের জন্য অনেক বিপজ্জনক। তাই তোমরা জল খাওয়ার সময় অনেক সাবধানে জল খাবে, আর কখনোই কেউ একা বের হবে না। আমাদের শত্রুরা কিন্তু যখন তখন আমাদের উপর আক্রমণ করে বসতে পারে। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমরা অনেক সাবধানে চলাচল করব। আর এই জঙ্গলের কেউ কারো প্রতিপক্ষ হবে না। কোনো প্রাণী অন্য প্রাণীকে ধরে খাবে না। আমি আমার রাজ্যে শান্তি দেখতে চাই, কোনো রক্তপাত নয়। বাঘরাজার কথা শুনে সব প্রাণীরা ভীষণ খুশি হয়। শুধুমাত্র খুশি হতে পারে না শিয়াল মামা। বাঘের কথা শুনে শিয়াল মনে মনে ভাবে, এত ভালো রাজা থাকলে তো আমার তাজা তাজা মাংস খাওয়া হবে না। আর বাঘকে যে কেন সবাই রাজা মানছে এটাই তো আমি বুঝতে পারছি না। বাঘের থেকে তো আমার অনেক বুদ্ধি। আমি শক্তি দিয়ে না পারি, কিন্তু বুদ্ধি দিয়ে তো সবাইকে ঘায়েল করতে পারি। না না, এই রাজাকে তো আমাকে ওর আসন থেকে সরাতে হবে, আর তাকে সরিয়ে আমাকে হতে হবে এই জঙ্গলের রাজা। শিয়াল মামা, কি হলো তোমার? তখন থেকে দেখছি তুমি চুপ করে আছো। তা মনে মনে কি ভাবছো গো শুনি? তা মনে মনে আবার কোনো কুবুদ্ধি আটছো না তো? আরে বানর, তুমি যে কি উল্টাপাল্টা বলো না সব সময়। আসলে কদিন ধরে আমার শরীরটা ভালো লাগছে না, তাই আর কি আমি চুপ করে আছি। ও আচ্ছা আচ্ছা, আর আমি আরো ভাবলাম কি না কি। যাও গুহায় গিয়ে বিশ্রাম নাও। শিয়াল আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিজের গুহায় চলে যায় আর একা একাই ভাবতে থাকে। আমি তো একটা গাছের কথা শুনেছিলাম, সেই গাছের পাতা খেলে নাকি কেউ পাগল হয়ে যায়। আমাকে ওই গাছের পাতা সংগ্রহ করতে হবে, আর তা ওই বাঘ রাজাকে খাওয়াতে হবে। আর সবাই পাগল রাজার শাসন না মেনে তাকে পদচ্যুত করবে, আর আমি সেই সুযোগে সিংহাসন দখল করব। হা হা হা। এরপর শিয়াল তার ভাবনার কাজ শেষ করে আর সেই পাগল পাতার গাছ খুঁজে বের করে। আর তার পাতা ছিঁড়ে এনে রস করে আর তা পায়েসের সাথে মিশিয়ে বাঘের কাছে নিয়ে যায়। রাজামশাই, আমি একটু পায়েস বানিয়েছি, তাই আপনার জন্য একটু নিয়ে এলাম। নিন, এগুলো খেয়ে নিন। রাজা কোনো কিছু না ভেবে পায়েসগুলো খেয়ে নেয়। আমার মাথাটা ঘুরছে কেন? কি কি হলো আমার? এরপর বাঘ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। হায় হায়, এই রাজা আবার মারা গেল নাকি? এটা কি হলো? এখন যদি কেউ বুঝতে পারে তাহলে তো আমাকে মেরে ফেলবে, কিন্তু কেউ তো দেখেনি, শুধু এই রাজার ছানাটা দেখেছে। একে এক্ষুনি আমি খরস্রোতা নদীতে ভাসিয়ে দিব, তাহলে আর কোনো প্রমাণই থাকবে না। শিয়াল বাঘের ছানার মুখ বেঁধে নদীর জলে ভাসিয়ে দেয়। আর নিজে জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। এদিকে বাঘের ছানা জলে ভাসতেই থাকে আর ভাসতে ভাসতে পাখিদের জঙ্গলে চলে যায়। এদিকে টুনি পাখি নদীর পাড়ে বসে খোলা হাওয়া খাচ্ছিল। ওটা কি? দেখি তো মনে হচ্ছে একটা মুখ বাঁধা বাঘের ছানা। যাই তাড়াতাড়ি আগে উপরে তুলে আনি। ছানা, তুমি কোথা থেকে এলে? আর তোমার বাবা মা কোথায়? আমার মা নেই, আমার বাবা তো ওই গুহায়। ও কিন্তু ওই পচা শিয়াল আঙ্কেল আমাকে জলে ভাসিয়ে দিয়েছে আর বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আহারে, কি অসহায় ছানা। আর ওই নিষ্ঠুর শিয়ালকে যদি একবার পাই তাহলে ওর খবর খারাপ করে ছাড়বো আমি। চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো।
টুনি বাঘের ছানাকে নিয়ে বাড়ি ফিরতে থাকে। এদিকে জঙ্গলের অন্যান্য পাখিরা তা দেখে রেগে যায়। কি রে টুনি, তুই কি আমাদের মারার জন্য বাঘের ছানা কিনেছিস নাকি? হ্যাঁ, তোমরা ভয় পেও না, এই বাঘের ছানা খুব অসহায়, এ আমাদের কোনো ক্ষতি করবে না। তুই বললি আর আমরা বিশ্বাস করলাম? এটা কখনোই না। তুই এক্ষুনি একে রেখে আয়, এ আমাদের কোনো ক্ষতি না করলে তো ওর বাবা এসে আমাদের ক্ষতি করে দিবে। এর বাবা অসহায় হয়ে কোনো এক জঙ্গলে পড়ে আছে। আমরা সবাই নিষ্ঠুর না হয়ে সবাই মিলে এই ছানাটাকে কি তার বাবার কাছে ফিরিয়ে দিতে পারি না বলো? এরপর সবাই একটু চুপ থেকে বলতে থাকে, ঠিক আছে টুনি, তুই আর ছানাটাকে বাড়ি নিয়ে যা আর সুস্থ করে তোল, তারপর না সবাই মিলে ছানাটার বাবাকে খুঁজে বের করব। টুনি ছানাটাকে বাড়ি নিয়ে গিয়ে বাটিতে করে দুধ খেতে দেয়, আর দুধ খেয়ে ছানাটা অনেকটাই সুস্থ হয়ে যায়। ওইদিকে বাঘেরও জ্ঞান ফিরে আসে। আসলে শিয়াল উত্তেজনাবশত বাঘকে ভুল একটা গাছের পাতা খাওয়ায়, আর যা খেয়ে বাঘ শুধু অজ্ঞানী হয়ে যায়। আমার ছানা কোথায় গেল? কে কোথায় আছো? শীঘ্রই আমার কাছে এসো। বাঘের চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। কি হয়েছে মহারাজ? এরপর বাঘ শিয়ালের সব ঘটনা খুলে বলে। শয়তান দুষ্ট শিয়ালকে যদি একবার ধরতে পারি না, তাহলে ওকে টুকরো টুকরো করে কেটে খাবো। তার আগে আমার ছানাটাকে খুঁজে দাও। এরপর কিছুজন যায় শিয়ালকে খুঁজতে, আর কিছুজন যায় বাঘের ছানাকে খুঁজতে। এদিকে পাখিরাও বাঘের ছানার বাবাকে খুঁজতে থাকে। কি রে টুনি, অনেক দূরেই তো এলাম, কিন্তু কোথাও তো খুঁজে পেলাম না। চলো না আর একটু কষ্ট করে সামনের দিকে যাই। সবাই মিলে হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়। এদিকে বাঘরা যাও ছানাকে খুঁজতে খুঁজতে চলে আসে, আর পথের মাঝে সবার সাথে দেখা হয়ে যায়। এই তো আমার ছানা। তোমরা আমার ছানাকে কোথায় পেয়েছো? এরপর টুনি সব ঘটনা বাঘ রাজাকে খুলে বলে। ছানাটার মা মারা যাওয়ার পর আমি ওকে আগলে রেখেছি, আর শিয়াল কিনা আমার ছানাকে আমার থেকে আলাদা করতে চেয়েছিল। একবার তাকে পাই আমি আগে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ গো, আমার ছানাকে আগলে রাখার জন্য। ভাগ রাজা, আপনি আপনার ছানাকে আগলে রাখুন, আর আমরা এখন আসি। এরপর সব পাখিরা সেখান থেকে চলে যায়। আর এদিকে শিয়াল একটা ঝোপের আড়ালে ঘাপটি মেরে বসে থাকে। আমাকে মনে হয় কেউ দেখতে পাবে না। আমি দুদিন এখানে ঘাপটি মেরে বসে থাকি, পরে না হয় অন্য কোথাও যাওয়া যাবে। এরপর শিয়ালের পিছন পিছন বানর আর হরিণ আসে, আর দড়ি দিয়ে শিয়ালকে বেঁধে ফেলে। কি ভেবেছিলি? হ্যাঁ, তুই আমাদের হাত থেকে বেঁচে যাবি? চল এবার রাজার কাছে চল, আজ তোকে নিয়ে আমাদের ভুঁড়ি ভোজ করা হবে। এরপর তারা বাঘের কাছে যায়। বল, তোকে কি শাস্তি দিব? আমাকে মাফ করে দিন, আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো। আচ্ছা, তোকে মাফ করে দেয়া হলো, কিন্তু এরপরও যদি একই কাজ করিস তাহলে তোকে আর কোনোভাবেই মাফ করা হবে না। শিয়াল বাঘের কথা মেনে নিয়ে বাঘের গোলাম হয়ে থাকে। উফ বাবা, আমার পেটটা অনেক ব্যথা করছে, আমি আর সাঁতার কাটতে পারছি না। মনে হয় আমার ডিম দেওয়ার সময় হয়েছে, আর নদীতে থাকা যাবে না। এক্ষুনি আমাকে ঘরে ফিরে যেতে হবে। হাঁসটা অনেক কষ্ট করে নদী থেকে উঠে তার ঘরে চলে আসে, আর একটা ডিম দেয়। হাঁস তার দুটো ডিম দেখে অনেক খুশি হয়। আমার অনেক খুশি লাগছে। সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় আশীর্বাদ করার জন্য। মা হাঁস তার ডিম দুটোকে অনেক আদর করতে থাকে। কিছুক্ষণ পর মা হাঁস বলতে থাকে, ডিম থেকে ছানা না বের হওয়া পর্যন্ত আমাকে ডিমে তা দিতে হবে। ডিমে তা দিতে ধরলে তো ঠিকমতো খাবার খেতে পারবো না, আর বাইরেও যেতে পারবো না। আমি বরং এক্ষুনি গিয়ে কয়েকদিনের জন্য খাবার খুঁজে নিয়ে আসি। মা হাঁস ডিম দুটোকে ঘরে রেখে বাইরে খাবার খুঁজতে যায়।
অন্যদিকে একটা শেয়াল বনে হাঁটছিল আর বলছিল, সেই কখন থেকে হাঁটছি, কিন্তু এখনো কোনো খাবারের খোঁজই পেলাম না। খিদে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ওহ বাবা, আর পাচ্ছি না। একটা পাখি পেলে একটুও দেরি করব না, কটমট করে সাথে সাথেই খেয়ে নিব। আহ, শান্তি। পানি পিপাসায় গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। ঠিক তখনই পিছন থেকে শিয়াল বলতে থাকে, খা খা, বেশি করে প্রাণ জুড়িয়ে পানি খা, কারণ এই খাওয়াই তোর শেষ খাওয়া। এরপর তোকে আমার পেটে যেতে হবে। হা হা হা। শিয়াল মামা, তুমি এখানে? আর এসব কি বলছো? কেন বুঝতে পারছিস না? আমি এখন তোকে খাবো। আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আয় আয়, আর দেরি করিস না। এই বেটা শিয়াল দেখি অনেক ক্ষুধার্ত। শক্তিতে তো এর সাথে পেরে উঠবো না। ভয় পেয়ে লাভ নেই, বরং এর হাত থেকে বুদ্ধি দিয়ে পালাতে হবে। কি রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বুঝেছি, তুই আমার কাছে আসবি না, আমাকেই তোর কাছে যেতে হবে। শিয়াল মামা, পিছনে দেখো, বাঘ মামা আসছে তোমাকে আক্রমণ করার জন্য। ওরে বাবা, কি বিশাল বাঘ মামার চেহারা! টুনির কথায় শিয়াল বোকা হয় আর পিছন ঘুরে তাকাতেই টুনি ওখান থেকে উড়ে পালিয়ে যায়। শিয়াল টুনি চালাকি বুঝতে পারে। ছোট্ট টুনি, আমাকে বোকা বানালি। আজ হাত থেকে বেরিয়ে গিয়েছিস তো কি হয়েছে? আর একদিন ধরতে পারলে বোঝাবো মজা। বাবারে বাবা, বড় জোর বাচ্চা বেঁচেছি। আর একটু হলে সোজা শিয়ালের পেটে চলে যেতাম। শিয়াল রেগে মেগে হাঁটতে থাকে। আজ মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। অনেক খোঁজার পর একটা খাবার পেলাম, আর সেটা পালিয়ে গেল। কি যে খাবো আজ? ঠিক তখনই শিয়ালের চোখ যায় হাঁসের ঘরের দিকে। শিয়াল হাঁসের ডিম দুটোকে দেখে বলতে থাকে, পেয়েছি। বাবা, হাঁসের ডিম। আজ এই ডিম দুটো খেয়ে দিন পার করতে হবে। না না শিয়াল মামা, আমার ডিমের দিকে এগোবে না। দয়া করে তুমি অন্য কোথাও চলে যাও। আরে আরে, এ তো দেখি মেঘনা চাইতেই জল। ডিমের সাথে হাঁস ফ্রি। আমার কপালে তো দেখি লটারি লেগে গেল। ওরে ওরে শিয়াল, আজ তো তোর পেটে পার্টি হবে। কতদিন পর হাঁসের মাংস খাবো। তোমার পায়ে পড়ি শিয়াল মামা, এমন অন্যায়টা করো না। আমাদের এত সুন্দর জীবনটা তুমি কেড়ে নিও না শিয়াল মামা, দয়া করো। অন্যদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে একটা সাপ ওদের কাণ্ড দেখছিল। এই হাঁসের ডিম তো আমার পেটে যাবে। দাঁড়া শিয়াল, তোকে এক্ষুনি তাড়াচ্ছি। এই শিয়াল, তোর সাহস তো কম নয়। আমার বন্ধু হাঁসের ক্ষতি করতে চাস? আমি থাকতে তুই ওদের খেতে পারবি না। যদি আমার বিষ থেকে বাঁচতে চাস তাহলে এক্ষুনি চলে যা বলছি। সাপ, না 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 না, আমার কোনো ক্ষতি করো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। খাবারের চেয়ে আমার জীবনের মূল্য অনেক বেশি। আমি চলে যাচ্ছি এক্ষুনি। শিয়াল এক ছুটে সেখান থেকে পালিয়ে যায় আর হাঁস সাপকে বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ সাপ বোন, আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করার জন্য। আমি তোমার এই ঋণ কোনোদিনও ভুলবো না। হয়েছে, অনেক প্রশংসা হয়েছে। এবার থাম। শুধু প্রশংসা শুনলে আমার পেট ভরবে না। এবার শিয়ালের খাবারগুলো আমাকে দে তো। কি বলছো কি দিদি এসব? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। না বোঝার কি আছে? হ্যাঁ, আমি তোর ডিম খেতে চাইছি। আমি তো সেই জন্য শিয়ালকে তাড়িয়েছি। দেরি করিস না, ঝটপট ডিমগুলো আমাকে দিয়ে দে তো। ছি ছি দিদি, তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে ডিম খেতে চাইছো? আমার কষ্টটা তো তুমি বুঝতে পারছো দিদি। আমাকে এত বড় শাস্তি দিও না, দয়া করো। আমার কোনো দয়া মায়া নেই। আর এবার আমি বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। তোকে মেরে তোর ডিম খাবো আমি, দাঁড়া। সাপ হাঁসের দিকে এগিয়ে আসতেই হাঁস সেখান থেকে পালিয়ে যায় আর সাপ মনের আনন্দে হাঁসের ডিম খেয়ে চলে যায়। এদিকে হাঁস একটা গাছের গোড়ায় বসে কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, কেন আমার সাথে এমনটা করলে? আমার বেঁচে থাকার আশা ভরসা কেন কেড়ে নিলে? কেড়ে যখন নিবে তাহলে ডিমগুলোকে কেন দিয়েছিলে? ঠিক তখনই ওখানে টুনি আর বিউটি আসে আর টুনি হাঁসকে কাঁদতে দেখে বলতে থাকে, এ কি হাঁস বোন, তুমি এভাবে কাঁদছো কেন?
বলো কি হয়েছে তোমার? টুনি, আমি সেদিন ওই সাপটাকে শালিকের ডিম খেতে দেখেছি। ওই সাপটা পাহাড়ের গুহায় থাকে, আর ওর একটা ডিমও আছে। একটা মেয়ে হয়ে এভাবে অন্য মেয়েদের মা ডাক শোনা থেকে বঞ্চিত করছে। না না, আর চুপ করে বসে থাকা যাচ্ছে না। এই সাপকে উচিত শিক্ষা না দিলে এই বনে আর কোনো ছানা জন্ম নিবে না। কি শিক্ষা দিবে তুমি টুনি বোন? ওই সাপ অনেক বিষধর। ওকে আজ আমি অন্যের ডিমের পরিবর্তে ওর নিজের ডিমই খাওয়াবো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি টুনি, বল তো শুনি। টুনি কানে কানে তার বুদ্ধির কথাটা বলে। এবার ওই সাপ আমার কষ্টটা বুঝবে। চলো সবাই পাহাড়ের গুহায় চলো। ওরা পাহাড়ের গুহার দিকে উঠতে থাকে। আর পাহাড়ের সামনে এসে টুনি গুহার ভিতর দিয়ে উকি দিয়ে দেখে আর বলতে থাকে, গুহার ভিতর সাপ নেই, তোমরা এখানে থাকো, আমি ডিমটা নিয়ে আসছি। টুনি ভিতরে প্রবেশ করে আর সাপের ডিমটা বাইরে আনে আর ডিমটা গুহার সামনে রাখে। কাজ হয়েছে, চলো চলো এখন লুকিয়ে পড়ি। ওরা লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সাপ পাহাড়ের সামনে আসে। গুহার সামনে ডিমটা দেখে সাপ অবাক হয়ে যায় আর বলতে থাকে, আরে এখানে এটা আবার কার ডিম? এটা আবার আমার ডিম নয় তো? না না, আমার ডিম তো ভেতরে আছে, বাহিরে আসবে কি করে? আর কেউ তো আমার আস্তানার কথা জানেই না। ভালোই হয়েছে, হাঁসের ডিমের মতো এই ডিমটাও আমি খেয়ে নেই। কি, আমার ডিম? আমার ডিমটা কোথায় গেল? এখানে তো কেউ আসে না। হায় হায় রে, এ কি হলো আমার সাথে? আমি আবার আমার ডিমটাই খাইনি তো। ঠিক তখনই ওখানে টুনি, বিউটি আর হাঁস আসে আর বলতে থাকে, তুমি তোমার ডিমটাই খেয়েছো। আসলে গুহার সামনের ডিমটাই ছিল তোমার ডিম। আমার এত স্বাদের ডিম, কেন কেন করলে তোমরা আমার সাথে এমনটা? কেন মা ডাক শোনা থেকে আমাকে বঞ্চিত করলে? এবার বুঝেছো ডিমের নষ্ট বা ক্ষতি হলে একটা মায়ের কতটা কষ্ট হয়? এই হাঁস দিদির তোমার মতোই কষ্ট হচ্ছে, বুঝেছো? আমি এবার আমার ভুল বুঝতে পেরেছি। হাসবোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কারো ডিম খাবো না। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কারণ তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। টুনি সহ সবাই চলে আসে আর অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।